তারপর ওই পরীটি আর গোপাল ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে তখন তোলপাড় চলতে থাকে ওই সমুদ্রের পাড়ে। আবারও সেই মহলটিকে ভেসে উঠতে দেখা যায়। এবার শুধু সেখানে সেই মহলটি নয়, মহলের ভিতর একটি তান্ত্রিককে দেখা যায়। এটি হচ্ছে সেই তান্ত্রিক যে ওই মহলটিকে তৈরি করেছে। মূর্খ মানব, তোর এত বড় স্পর্ধা! তোর কারণে আমার শত বছরের সাধনা ব্যর্থ হয়ে গেছে। আমি তোকে এভাবে ছাড়ব না। তোর কপালে খুব দুঃখ আছে। আর ওই পরী, তুই অন্য দুনিয়া থেকে এ দুনিয়ায় এসে আমার প্ল্যান সব ভেস্তে দিয়েছিস। এরপর তান্ত্রিকটি একটি জাদুর আয়নার মধ্যে দেখতে থাকে গোপাল আর পরীটি এখন কোথায় আছে। তার আয়নার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছিল গোপাল আর ওই পরীটি রাতে একই ঘরে ঘুমাচ্ছে। আরে বাহ, আমার রাতের ঘুম হারাম করে তোরা এখন আরামে ঘুমোচ্ছিস। তোদের এই ঘুম আর দীর্ঘস্থায়ী হবে না। আমি আসছি তোদের ঘুম হারাম করতে। তারপর তান্ত্রিকটি গোপাল আর ওই পরীটির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। অন্যদিকে গোপাল আর ওই পরীটি ঘুমাচ্ছিল। হঠাৎ করে ওই পরীটি উঠে পড়ে। এটা দেখে গোপালের ঘুম ভেঙে যায়। আরে কি ব্যাপার, হঠাৎ করে তুমি এভাবে ঘুম থেকে উঠে পড়লে কেন? মনে হচ্ছে যে কোনো খারাপ স্বপ্ন দেখেছো। না গোপাল, আমি কোনো খারাপ স্বপ্ন দেখি নাই, তবে আমাদের সাথে খুবই খারাপ হতে চলেছে। তোমার মনে আছে ওই যে মহলটি থেকে তুমি সবাইকে উদ্ধার করেছ? ওই মহলের নির্মাতা যে সাধুটি ছিল সে এখন আমাদের দিকে আসছে। আমাদেরকে দ্রুত করে এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো ওই সাধু আমাদেরকে বন্দি করে নেবে। আরে কি বলছো কি তুমি? এটা কিভাবে বুঝতে পারলে? আমি তো বুঝতে পারলাম না। গোপাল, এটা একদম মজা করার সময় না। তুমি খুব ভালো করেই জানো আমি একজন পরী আর তুমি একজন সাধারণ মানুষ। আমি যা যা দেখি সেগুলো তোমার দেখার ক্ষমতা নেই। এখন বেশি কথা না বলে চলো, এখন থেকে আমাদেরকে পালাতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আমাদের খাটের নিচে লুকিয়ে পড়ি, তাহলে ওই সাধুটা আর আমাদেরকে খুঁজে পাবে না। গোপাল, তুমি কি বলদ নাকি? খাটের নিচে লুকুলে ও আমাদেরকে দেখতে পাবে না। মানে আমরা এখানে আছি এটা পর্যন্ত ও জেনে গেছে, আর খাটের নিচে লুকিয়ে থাকলে ও দেখতে পাবে না। তাহলে এখন আমরা কোথায় পালাবো? আমরা যেখানেই পালাই না কেন ও তো আমাদের খুঁজে পেয়ে যাবে। না, একদমই না। আমাদেরকে অনেক দূরে চলে যেতে হবে। ওর নেটওয়ার্কের বাইরে চলে গেলে ও আর আমাদেরকে খুঁজে পাবে না। তাহলে চলো, আর এক মুহূর্ত দেরি না করে আমরা এখান থেকে চলে যাই। এরপর পরী তার জাদুর মাধ্যমে একটি টেলিপোর্টাল তৈরি করে আর মুহূর্তের মাঝে 1000 কিলোমিটার দূরে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পর ওই খারাপ সাধুটি গোপালের বাড়ি অবধি পৌঁছে যায়। কিন্তু গোপালের বাড়িতে পৌঁছতেই সে বুঝতে পারে তারা আর সেখানে নেই। ওরা এতক্ষণে এখান থেকে পালিয়ে গেছে। গোপালের বাচ্চা, ওই পরীর সাথে তুই এখান থেকে পালিয়ে গেছিস। পালিয়ে আর কতটুকুই বা যাবি? আমার হাত থেকে বাঁচতে পারবি না। এরপর সাধুটি গোপালের ঘরে খোঁজাখুঁজি করে এক রুমে গোপালের মাকে দেখতে পায়। তারপর সে গোপালের মাকে নিয়ে গিয়ে বন্দি করে রাখে একটি কালকুঠুরিতে। অন্যদিকে গোপাল আর পরী পৌঁছে গেছে অনেক দূরের গভীর একটি জঙ্গলে। ওই জঙ্গলে পৌঁছে পরী হঠাৎ করে থেমে যায়। গোপাল, একটি অঘটন ঘটে গেছে। ওই সাধুটি আমাদেরকে না পেয়ে তোমার মাকে তুলে নিয়ে গেছে আর একটি গুহার মধ্যে নিয়ে বন্দি করে রেখেছে। আরে কি বলছো? ওই সাধুর এত বড় সাহস! আজকে আমি ওকে দেখে নেব। চলো, যা হওয়ার হবে। আমাদের ভয় পেলে চলবে না। আজকে ওই সাধুকে আমি মেরেই ফেলবো। দাঁড়াও গোপাল, এখন আবেগ দিয়ে ভাবলে হবে না, আমাদেরকে বিবেক দিয়ে ভাবতে হবে। নয়তোবা ওই সাধুকে আমরা হারাতে পারবো না। একে হারাতে হলে আমাদেরকে কৌশলে হারাতে হবে, কারণ ও আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। তার মানে এখন আমাদের কিছুই করার নেই, আমাদেরকে বসে থাকতে হবে। ও আমার মাকে বন্দি করে ফেলেছে, আমার মাকে যে করেই হোক বাঁচাতে হবে। শোনো গোপাল,
ওই সাধু একটি খারাপ সাধু, আর যত সব খারাপ কিংবা রাক্ষস আছে কিংবা খারাপ পরি থাকে তারা মূলত অমর হওয়ার চেষ্টা করে। এই সাধুও অমর হওয়ার চেষ্টা করছে, আর ওর প্রাণ ভোমরা সমুদ্রের নিচে একটি কলসিতে বন্দী আছে। আমরা যদি কোনো মতে পৌঁছাতে পারি তাহলে ওই সাধুকে আমরা মারতে পারব, আর সে মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার মাও তার হাত থেকে মুক্তি পেয়ে যাবে, আর আমাদের পিছু করার মতো কেউ থাকবে না। তাহলে তো খুব ভালোই হলো। চলো, এখনই চলো। সমুদ্রের কোন জায়গায় সেই হাঁড়িটি রয়েছে যেটাতে ওর প্রাণভোমরা থাকে, সেটাকে আমরা উঠিয়ে আনব আর ওই হাঁড়িটাকে ভেঙে ফেলব, তাহলেই সব শেষ। না গোপাল, এটা এতটা সহজ হবে না। আমি তো এটাই জানি না যে সমুদ্রের কোন জায়গায় ওর প্রাণভোমরা হাঁড়িটা রয়েছে। আগে আমাদেরকে এটা জানতে হবে। তাহলে এখন আমরা কিভাবে জানব যে ওই হাড়িটা এখন কোথায় আছে? চলো, এখন আমাদেরকে অন্য একটি জায়গায় যেতে হবে। এরপর পরী গোপালকে নিয়ে চলতে থাকে। চলতে চলতে আকাশের অনেক উপরে উঠে যায়। তারপর আকাশের অনেক উপরে একটি সিংহাসনের মধ্যে আমরা একটা পরীকে বসে থাকতে দেখি। এই পরীটা জিপিএস ট্র্যাকারের মতো সবকিছু খুঁজে বের করতে পারে। আরে বাহ, এখানে তো দেখছি আরেকটা পরী। আচ্ছা, আমরা ওনার কাছে কেন এসেছি? গোপাল, আমাদের পরী রাজ্যে যতগুলো পরী রয়েছে সবার কিন্তু শক্তি আলাদা আলাদা, মানে এক একজনের এক একটা পাওয়ার রয়েছে। এই পরীর পাওয়ার হচ্ছে সে সব কিছু খুঁজে বের করতে পারে। এখন একমাত্র সেই বলতে পারে ওই খারাপ সাধুর প্রাণভোমরাটি কোথায় রয়েছে। বাহ বাহ বাহ, ভালোই তো। তাহলে তো আমাদের সমস্যার সমাধান হয়েই গেল। এরপর পরীটি ওই সাদা পরীকে জিজ্ঞেস করে, পরিমা, আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এখন আপনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে অনেক উপকার হবে। তুই আমার কাছে সাহায্য চাইতেই পারিস, কিন্তু ওটাকে দেখে তো মানুষ মনে হচ্ছে। আর তুই মানুষ নিয়ে এখানে কেন এসেছিস? তুই জানিস না এখানে কোনো মানুষের আসা নিষেধ? হ্যাঁ পরিমা, আমি জানি, কিন্তু কি করব, খুব বেশি বিপদে পড়েই চলে এসেছি। আপনি প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতে দেখুন। এই মানুষটা খুব বিপদে পড়েছে। সে পৃথিবীতে আমাকে আশ্রয় দিয়েছিল। এখন একজন খারাপ সাধু আমাদের পিছে পড়ে আছে, আর ওর মাকে ওই সাধুটি বন্দি করে রেখেছে। ওই সাধুর ব্যাপারে আমাকে আরও কয়েকজন রিপোর্ট করেছিল, কিন্তু এখনও অনুসন্ধান চলছে। এখনও কনফার্ম হতে পারেনি যে ওই সাধু আসলে ভালো নাকি খারাপ। পরিমা, ওই সাধুটা অনেক বেশি খারাপ। এটা নিয়ে আর অনুসন্ধান করতে হবে না। ওই সাধুটা এখন অমর হওয়ার চেষ্টা করছে। ও অমর হওয়ার জন্য সমুদ্রের মাঝখানে একটি ফাঁদ পেতে রেখেছে। এটি সোনার মহল দেখিয়ে এটার ভেতরে মানুষদেরকে বন্দি করে রাখছে। এরকমভাবে 1000 জন মানুষকে ওই মহলে বন্দি করতে পারলে ও অমর হয়ে যেত। কিন্তু তার আগে আমরা এই মহলটাকে ধ্বংস করে দিয়েছি, যে জন্য ও এখন আমাদের পিছনে পড়ে আছে। কি বলছিস তুই? খুবই সাংঘাতিক। ওর তো একটা হেস্তনেস্ত তো করতেই হবে, নয়তো আমাদের মহাবিশ্বকে খুব বিপদে ফেলে দেবে। পরিমা, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। এই সাধুটার যে প্রাণভোমরা আছে সেটি কোথায় আছে, এর লোকেশনটা আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমরা আরেকটা ব্যবস্থা করতে পারবো। তারপর ওই সাদা পরী তারা নিয়ম মতো খোঁজ নিয়ে দেখতে থাকে যে ওই সাধুর প্রাণভোমরা কোথায় রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে সে ওই জায়গার লোকেশন পেয়ে যায়। শোন, বঙ্গোপসাগরে আরও একটি ছোট সাগর রয়েছে, যেটি সাগরের একদম গভীরে অবস্থিত, আর এটি হচ্ছে এত দ্রাঘিমা রেখা এবং এত অক্ষরেখা এই লোকেশনের মধ্যে সেই ছোট সাগর এবং ওর প্রাণভোমরার হাড়ি রয়েছে। গোপাল, চলো, আমাদেরকে এখনই যেতে হবে। এক মুহূর্ত দেরি করা যাবে না, দেরি করলে লেট হয়ে যাবে। তারপর ওই পরীটি আর গোপাল সে আকাশ থেকে যেতে যেতে বঙ্গোপসাগরের ওপরে চলে আসে, আর বঙ্গোপসাগরের ওপরে এসেই তারা সেই জায়গাটি থাকে যে জায়গার লোকেশন ওই সাদা পরী তাদেরকে দিয়েছিল, এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেই লোকেশন বরাবর চলে আসে। তারপর সমুদ্রের নিচে তারা ডুব দেয়। কিছুক্ষণ পর তারা সেই জায়গায় পৌঁছে যায়। পরী সেই হাড়িটিকে সাগরের নিচে থেকে ওপরে তুলে আনে।
গোপাল, আমি চাইলেও এই হাড়ির ভেতরে ঢুকে ওই সাধুকে মারতে পারবো না। এতে করে আমি অনেক বেশি বিপদে পড়ে যাব। ও যেহেতু তোমার মাকে বন্দি করে রেখেছে, তুমি তোমার মাকে বাঁচানোর জন্য এই হাড়িটিকে ভেঙে ফেলো। তারপর গোপাল একটা লাঠি দিয়ে সেই হাঁড়িটির ওপর সজোরে আঘাত করে। ফলস্বরূপ সেই হাঁড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই সাধুটি গুহার ভেতরে ছটফট করতে করতে মারা যায়। গোপাল, এতক্ষণে হয়তো ওই খাড়াক সাধু মরে ভূত হয়ে গেছে। চলো, এখন তোমার মাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করা ঠিক হবে না। না জানি আমার মা কত কষ্টে পড়ে আছে। তারপর তারা দুজন সেই গুহাতে চলে যায় যেখানে গোপালের মাকে ওই সাধু বন্দি করে রেখেছে। সেখানে গিয়ে পরীটি গোপালের মাকে উদ্ধার করে, কিন্তু তার মা এখানে কিছুই বুঝতে পারে না কি থেকে কি হলো। গোপাল তার মা এবং পরীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তখন আচমকাই তাদের সামনে দুটি সেনা সদস্য চলে আসে, আর তারা কোনো কথা না বলে পরীটিকে অর্থাৎ সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাবা গোপাল, এরা কারা ছিল আর এরা বাচ্চা মেয়েটিকে কেন নিয়ে গেছে? ওরা ওর কোনো ক্ষতি করবে না তো? মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা, কোত্থেকে এলো, আর মেয়েটিকেই বা কেন নিয়ে গেল? দেখ বাবা গোপাল, তুই আমার কাছ থেকে কিছু লুকুচ্ছিস না তো? কাল থেকে কি সব অদ্ভুত ঘটনা ঘটতেছে। হঠাৎ করে একজন সাধু আমাকে এখানে বন্দি করে নিয়ে এলো, আবার হঠাৎ করে এসে মারা গেল, আবার হঠাৎ করে তোরা কোত্থেকে এসে আমাকে সেখান থেকে ছুটিয়ে আনলি। এগুলো তো আমার কাছে স্বাভাবিক কোনো ঘটনা মনে হচ্ছে না। আচ্ছা মা, তুমি আমার সাথে বাড়িতে চলো। বাড়িতে গিয়ে আমি তোমাকে সবকিছু খুলে বলছি। তারপর চলতে চলতে গোপাল তার মাকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যায়। তারপর রাতের খাবার দাবার শেষ করে তারা দুজন শুয়ে পড়ে। গোপাল ঘুমের মধ্যে স্বপ্নে ওই পরীকে দেখতে পায়। গোপাল, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমাকে যে দুজন সেনা সদস্য বন্দি করে এনেছে তারা আমাদের দুনিয়ার। আমাকে বন্দি করে আমাদের দুনিয়ায় নিয়ে এসেছে। এখানে আমাদের যে রাজা রয়েছে তার ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমি রাজি ছিলাম না। তাই আমি তোমাদের মানুষের দুনিয়ায় চলে গেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমার শেষ রক্ষা হলো না। দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আর আমাকে এখান থেকে নেওয়ার জন্য সব রকম হেল্প তুমি সাদাপরীর কাছ থেকে পাবে। তুমি আবার তার কাছে যাও। এতটুকু বলে এই পরী তার স্বপ্ন থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পর গোপালের ঘুম ভেঙে যায়। আরে, আমি স্বপ্নেটা কি দেখলাম? এটা কি সত্যি? এটা সত্যি হোক বা মিথ্যা হোক, আমাকে যাচাই করে দেখতেই হবে। যে করেই হোক আমিও পরীকে বাঁচাবই। সে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। সে অনেক বিপদে আছে, তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। আমি ওকে বাঁচিয়ে আবারও আমাদের দুনিয়া নিয়ে আসব। এরপর গোপাল আবারও সেই সাদা পরীর আকাশের উদ্দেশ্যে রওনা দেয়। গোপালের কাছে এখনও পরীর সেই পাওয়ারটাই ছিল, যেটা ব্যবহার করে সে উড়তে পারে। সে উড়তে উড়তে সেই জায়গায় পৌঁছে যায়, আর পরীও তখন সেখানেই বসেছিল। কি ব্যাপার মানব সন্তান, তুমি আবারও এখানে এসেছো? কি কারণে এসেছো? আর তোমার সাথে আমার পরীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? পরিমা, আমি আপনার কাছে একটি সহযোগিতা চাইতে এসেছি। আমার সাথে গতবার যে পরীটা এসেছিল সে এখন খুব বিপদে আছে। ও বলেছে আমি যদি আপনার কাছে আসি তাহলে আপনি আমাকে কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন, তাই আপনার কাছে আসা। আরে কি বলছিস তুই? ও কোথায় আছে আর ওর কি হয়েছে? আসলে ও ওর দুনিয়া থেকে এ দুনিয়ায় পালিয়ে এসেছিল, কারণ ওদের রাজার ছেলের সাথে ওকে জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু সে ওই বিয়েতে রাজি ছিল না, তাই এখানে পালিয়ে এসেছে। কিন্তু গতকালকে রাজার কিছু সৈন্য হয়েছে ওকে বন্দি করে নিয়ে গেছে। রাতেও আমার স্বপ্নে এসেছিল আর বলেছিল আপনার কাছে আসলে আপনি কোনো না কোনো পথ দেখিয়ে দেবেন। আরে কি বলছিস কি? এটা তো খুবই অন্যায়। সে যেই হোক না কেন, হোক রাজা হোক প্রজা,
তার কোনো অধিকার নেই কাউকে জোর করে অন্য কারো সাথে বিয়ে দেওয়া। পরিমা, এখন আপনি আমাকে বলুন আমি কিভাবে পরীর দুনিয়ায় ঢুকব এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসব। আচ্ছা, আমি যদি তোকে পরীর দুনিয়ার ঠিকানা দিয়ে দেই, মনে কর তুই সেখানে গেলি, কিন্তু ওদের শক্তির সামনে তো তুই টিকবি না, ওদের কাছে তো তুই কিছুই না, তুই কিভাবে ওকে উদ্ধার করে নিয়ে আসবি? পরিমা, আমি আপনার ভরসায় এখানে এসেছি, আপনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবেন। তারপর পরীটি জাদু ব্যবহার করে একটি সোনার কাঠি নিয়ে আসে। এই নে, এটি হচ্ছে একটি জাদুর কাঠি। তুই যখন ওদের সামনে পড়ে যাবি, ওদের সাথে যখন শক্তিতে পারবি না, তখন ওই জাদুর কাঠি সোজা করে তাদের সামনে ধরবি। তাহলে তারা কিছু সময়ের জন্য জ্ঞান হারাবে। সেই সময় তুই ওখান থেকে পালিয়ে যাবি। আমি শুধু এটুকুই সাহায্য করতে পারবো। ঠিক আছে পরিমা, আমার জন্য এইটুকুই যথেষ্ট। এখন আমাকে এটা বলুন, আমি কিভাবে সেই পরিরাজ্যে প্রবেশ করতে পারবো? পরীর রাজ্যে প্রবেশ করার জন্য তোকে বেশি একটা পরিশ্রম করতে হবে না। আমি এখানে একটা পোর্টাল তৈরি করে দিচ্ছি। এটার মধ্যে লাফ দিলে তুই সরাসরি পরীর রাজ্যে পৌঁছে যাবি। এরপর পরীটি সেখানে একটি পোর্টাল তৈরি করে, আর গোপাল গিয়ে সে পোর্টালের মধ্যে জাম্প করে। সাথে সাথে সে পরীর দুনিয়ায় পৌঁছে যায়। আরে, এখানে তো সবকিছু দেখছি আমাদের দুনিয়ার মতোই। আমি তো ভাবছিলাম পরীটার দুনিয়াটা হয়তো রং বেরঙের অনেক কিছু দিয়ে সাজিয়ে রাখবে। গোপাল অনেক হাঁটাহাঁটি করার পর, অনেক খোঁজাখুঁজি করার পর তাদের রাজ্যের রাজমহলের খোঁজ পেয়ে যায়। তারপর চুপি চুপি এ রাজমহলের ভেতরে ঢুকে যায়। মহলে ঢোকার পর তার সাথে একটি সৈন্যের দেখা হয়। এই, কে তুমি? এখানেই বা কিভাবে আসলে? আসলে আমি রাজকুমারের একজন গুপ্তচর, তাই আপনি আমাকে চিনতে পারছেন না। আমি ওনার জন্য অনেক গোপন খবরাখবর নিয়ে আসি, সেজন্য এখন এখানে এসেছি। ও আচ্ছা, গুপ্তচর। তুই তো গুপ্তভাবে যাবে, তোকে যেন কেউ দেখতে না পায়। লুকিয়ে লুকিয়ে যা। তারপর সৈনিকটি তার নিজের কাজে চলে যায়, আর গোপাল এদিকে পরীটিকে খুঁজতে থাকে, তাকে কোথায় রেখেছে। পরবর্তীতে গোপাল একটি কক্ষের ভিতরে সে পরীকে দেখতে পায়। গোপাল, তুমি এসেছো? তুমি জানো না এখানে আমি কত কষ্টে আছি। তোমাকে না দেখে থাকাটা আসলে অনেক কষ্টকর। কেন জানি না তোমার প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি একদম ভয় পেও না, তোমাকে আর এখানে থাকতে হবে না, আর ওই রাজকুমারকেও বিয়ে করতে হবে না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমরা এখান থেকে কিভাবে বের হব? বের হতে গেলে তো ওরা আমাদেরকে দেখে ফেলবে, আর সাথে আমাদের দুজনকে বন্দি করে ফেলবে, আর তোমাকে হয়তো ওরা মেরেই ফেলবে। একদমই না, তুমি ভয় পেও না, ওরা আমার কিছুই করতে পারবে না। কারণ দেখো, আমার হাতে রয়েছে জাদুর কাঠি। যখন ওদের সাথে আমি শক্তিতে দিতে কুলাবো না, তখন এই জাদুর কাঠির সামনে ধরে রাখলে ওরা কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবে। তখন আমরা সেখান থেকে খুব সহজে পালিয়ে যেতে পারবো। গোপাল এ কথাটা বলে শেষ করেছে, ঠিক তখনই সেখানে রাজকুমার চলে আসে। এই কে তুই? আর এখানে কি করছিস? এখানে কিভাবে আসলি? আমি এখানে আমার প্রিয়তমাকে নিয়ে যেতে এসেছি। তুমি ওকে জোর করে বন্দি করে রেখেছ। আমি ওকে নিয়ে আমাদের দুনিয়ায় চলে যাব। তোর সাহস তো দেখি কম না। তুই একটা মানুষ হয়ে আমার সামনে জোর গলায় কথা বলছিস। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। গোপাল তখন এই জাদুর কাঠিটি তার সামনে ধরে রাখে, যার কারণে ওই রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আবার গোপাল জাদুর কাঠি সামনে ধরে রাখলে পোর্টাল ওপেন হয়ে যায়। গোপাল পরীকে নিয়ে সে পোর্টালে ঝাঁপ দেয়, সাথে সাথে তারা সেই পরীর সামনে চলে আসে।